প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ঢাকা ভার্সিটি রিটেন কোশ্চেন সলভ করব 2024-25 সালে, অর্থাৎ আজ যে কোশ্চেনটা হলো, পরীক্ষাটা হলো, সেইটার কোশ্চেন তোমাদেরকে আমি সমাধান করে দেবো রিটেনটা। তো 4টা কোশ্চেন এসেছে, প্রত্যেকটার মার্কস কিন্তু 2.5। একটা হচ্ছে জটিল সংখ্যা থেকে, একটা বৃত্ত থেকে, একটা ইন্টিগ্রেশন অর্থাৎ এরিয়া বের করবো আমরা, এবং আরেকটা তোমার পরন্ত বস্তু সূত্র থেকে। 4টাই খুবই সহজ একটা অঙ্ক। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা এসেছে, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, জেডের একটা ইকুয়েশন, এবং বলছে যে জেড হচ্ছে কি একটা জটিল সংখ্যা, আমাদেরকে জেডের ভ্যালু অ্যাকচুয়ালি বের করতে হবে। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে জেড মানে কি, জেড মানে হচ্ছে গিয়ে এক্স প্লাস আই ওয়াই। তো আমরা এই ভ্যালুটা ইকুয়েশনে বসাবো। ইকুয়েশনে যদি বসাই তাহলে আমার আসতেছে, তোমরা জানো, ইকুয়েশনে যদি বসাই তাহলে আমার আসতেছে এক্স প্লাস আই ওয়াই প্লাস 1, দিস ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই প্লাস 2 প্লাস 2i, ব্র্যাকেট তুলে দিলাম আমরা রাইট সাইড থেকে। এটা মানে কি, এটা মানে হচ্ছে গিয়ে তোমরা জানো যে মডুলাস কীভাবে বের করতে হয়। এটা মানে হচ্ছে গিয়ে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এইখানে আমরা যদি বাস্তবগুলো এক জায়গায় করি এবং আই কমন নিয়ে অবাস্তবগুলো যদি এক জায়গায় করি, তাহলে দেখতে জিনিসটা এরকম হয়। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমরা এটাকে সহগ সমীকৃত না, ঠিক অ্যাকচুয়ালি বাস্তব অংশের সমান হবে এবং কাল্পনিক অংশের সমান হবে। যেহেতু এটা পুরাটাই বাস্তব অংশটুকু বাস্তব অংশের সমান হবে। কাল্পনিক অংশটা তাহলে কত? এখানে কিন্তু কাল্পনিক অংশ আছে এবং সেটাকে আমরা 0-র সমান ধরব। আমি যদি এটাকে 0i ধরি, এক্স প্লাস 2 প্লাস আই ইন্টু ওয়াই প্লাস 2, এরপরে আমরা কী করবো, কাল্পনিক অংশ হবে কাল্পনিক অংশের সমান, বাস্তব অংশ হবে বাস্তব অংশের সমান। তাহলে কাল্পনিক অংশটা যদি নিই, কাল্পনিক অংশ হচ্ছে কি এখানে 0i, এখানে হচ্ছে ওয়াই প্লাস 2। সো ওয়াই প্লাস 2 দিস শুড বি ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাবো -2। ক্লিয়ার? আচ্ছা, এখন কাল্পনিক অংশটা তো সমান করে ফেললাম, তাহলে আমার যে বাস্তব অংশটা আছে সেই বাস্তব অংশটা এবার বাস্তব অংশের সমান হবে। বাস্তব অংশটা কি আছে? বাস্তব অংশটা আছে হচ্ছে গিয়ে রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের ভ্যালু যেহেতু অলরেডি বের করে ফেলছি, সো আমি -2 হোল স্কোয়ার লিখতেছি। এখানে আমার টার্গেট হচ্ছে এক্সের ভ্যালু বের করা। দিস ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 2। আমরা যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 4, দিস ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4x প্লাস 4। তো এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে 2x এখানে 4x, তো আমার এইটা ওই সাইডে গেলে হয়ে যাবে 2x, আর 4 যদি এই সাইডে হয় তাহলে এটা হচ্ছে গিয়ে 1, তাহলে এক্সের ভ্যালুটা দাঁড়াচ্ছে আমার কত? এক্সের ভ্যালুটা দাঁড়াচ্ছে হাফ। সুতরাং তোমার জেডের ভ্যালু দরকার, রাইট? জেড ইকুয়ালস টু কি, এক্স প্লাস আই ওয়াই, এক্সের ভ্যালু আমরা বের করছি হাফ, -2i, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। তো এই হয়ে গেল আমার 2.5 নাম্বারের জটিল সংখ্যার অঙ্ক। খুবই সহজ একটা অঙ্ক এবং চমৎকার একটা অঙ্ক। ওকে, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে দুইটা বৃত্ত দেওয়া আছে। দুইটা বৃত্তের আমাদেরকে কী করতে হবে, দেখা যায় বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ করে। ঠিক আছে, পরস্পরকে স্পর্শ করে, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমাদেরকে দুইটা কাজ করতে হবে, কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে দুইটা বৃত্তের। তো প্রথম বৃত্তটার কেন্দ্র যদি আমরা একটু দেখি, প্রথম বৃত্তটার কেন্দ্র এটা হচ্ছে গিয়ে কত? তোমরা জানো যে এক্সের শখে -2, ওয়াইয়ের শখে -2 দিয়ে ভাগ করতে হবে। সো এখানে আসবে 2, -3। আর ব্যাসার্ধ R1 বলি আমরা, যেহেতু এটা প্রথম বৃত্ত। সো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এবং সি এর ভ্যালু হচ্ছে কত? সি এর ভ্যালু হচ্ছে গিয়ে -8, মানে সি এর ভ্যালু +8, বাট এখানে মাইনাস চলে আসবে। সো 4, 9, 5, √5 অ্যাকচুয়ালি হচ্ছে √5। এইভাবে তুমি দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে বের করো। দ্বিতীয় বৃত্তের সেন্টার, আচ্ছা এটা কিন্তু C1, ঠিক আছে, এখানে দ্বিতীয় বৃত্তের সেন্টার C2, দিস ইজ ইকুয়ালস টু 5, 3 এরকম, তাই না? -2 দিয়ে ভাগ করলাম। আর R2 এর ভ্যালুটা কত হবে? 5 স্কোয়ার 3 স্কোয়ার মাইনাসে -14, তাই না? ওকে, সো এখানে হচ্ছে 9, এখানে 14 থেকে 9 বাদ দিলে 5, এইখানে হচ্ছে গিয়ে তোমার 25 থেকে 5 বাদ দিলে 20, √20 মানে হচ্ছে গিয়ে 2√5, 2√5। আচ্ছা,
এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেন্টার টু সেন্টার দূরত্ব। কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ C1 C2 এই দুইটা ডিস্টেন্স বের করতে হবে। তাহলে C1 C2টা কী আসতেছে, দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। সো 5 - 2 হোল স্কোয়ার প্লাস 3 - 1 প্লাস 3 হোল স্কোয়ার, অর্থাৎ তোমার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 36 আর 9 যোগ করলে আসতেছে 45, তার মানে 3√5। একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে √5, এটা হচ্ছে 2√5, দুইটার যোগফল কিন্তু 3√5। তার মানে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধের যোগফলের সমান। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করছে। বৃত্ত দুটি বহিঃস্পর্শ করে যেহেতু R1 প্লাস R2 দিস ইজ ইকুয়ালস টু C1 C2। তো এটাই তোমার একটা অ্যান্সার। দেখাইতে বলছিল যে স্পর্শ করে, সো আমরা দেখিয়ে দিলাম যে স্পর্শ করে। অ্যান্ড স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। সো স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে কী করতে হয়, দুইটা বৃত্ত এবং এই দুইটা বৃত্তের আমরা কি জানি, সেন্টার জানি এবং রেডিয়াস জানি। একটা হচ্ছে গিয়ে তোমার √5 আর একটা হচ্ছে 2√5। একটা হচ্ছে গিয়ে তোমার কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে একটা 2 - 3 আর একটা হচ্ছে 5 3, 2, -3 আর একটা হচ্ছে 5, 3। তোমরা জানো যে স্পর্শবিন্দুটা বহিঃস্পর্শের ক্ষেত্রে স্পর্শবিন্দুটা ব্যাসার্ধের অনুপাতে অন্তর্বিভক্ত হয়। অন্তর্বিভক্তকরণ বিন্দুর যে স্থানাঙ্ক, অনুপাতটা আগে বের করে নিই, তাই না? অন্তর্বিভক্তিকরণ অনুপাত R1 = R2 দিস ইজ ইকুয়ালস টু √5 2√5, তার মানে হচ্ছে গিয়ে 1:2। সুতরাং স্থানাঙ্কটা কীরকম হবে, অন্তর্বিভক্তকরণ বিন্দু থেকে তোমরা জানো যে এটা অ্যাকচুয়ালি আমরা √5 2√5 এটা না বলে এটাকে আমরা 1:2 বলতে পারি। তাহলে স্থানাঙ্কটা কীরকম হবে আমরা যদি একটু হিসাব করি, কীভাবে করতে হয় জানো, 1-এর সাথে এই সাইডের ভুজ, 2-এর সাথে এই সাইডের ভুজ। সো এটা যদি করি তাহলে 5 + 2 × 2 = 4 / 1 + 2, আবার 1-এর সাথে কোটি অর্থাৎ 3 - 3 × 6 / 1 + 2। তাহলে আমার আসতেছে 5 4 9 9/3, 9/3 মানে হচ্ছে গিয়ে 3, আর ওখানে -3/3 তার মানে হচ্ছে গিয়ে -1। সো এইটা হচ্ছে কি তোমার অন্তর্বিভক্তিকরণ বিন্দুর স্থানাঙ্ক। হয়ে গেল আরেকটা অঙ্ক। এবার আমরা থার্ড অঙ্কের দিকে যাই। এটাতে ইন্টিগ্রেশনের একটা অঙ্ক, কমন একটা অঙ্ক। সবগুলা কার্ভই আমাদের জানা আছে। x = 1, এটা y অক্ষের সমান্তরাল একটা রেখা। সো x = 1 রেখাটা হবে এরকম। এই ধরা যাক এটা হচ্ছে x = 1 রেখাটা y অক্ষের সমান্তরাল একটা রেখা। y = x - 2, সো এটা -2 বিন্দু দিয়ে যাবে। তো এটা কীরকম হবে, এটা হবে এরকম একটা রেখা। আর বাকি যেটা আছে এটা তো বক্ররেখা, তোমরা জানো সবাই বক্ররেখাটার চেহারাটা কীরকম হবে। বক্ররেখার চেহারা হবে এইরকম। অ্যাকচুয়ালি এইটা আমার একটু সাইড হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে যে এই রেখাটা এই পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করে। কীভাবে বুঝতে পারছি সেটাই এখনই তুমি বুঝতে পারবা। সেটা হচ্ছে গিয়ে আমি যদি এই দুইটা কার্ভের ছেদবিন্দু বের করি, এই দুইটা কার্ভের ছেদবিন্দু বের করলেই বোঝা যাবে। সো চলো আমরা এই দুটার আগে ছেদবিন্দুটা বের করি। তো ছেদবিন্দু বের করতে গেলে কী করতে হবে, y এর এই ভ্যালুটা আমি y² জায়গায় বসাবো। সো যদি বসাই তাহলে x - 2 হোল স্কোয়ার = x, x² - 4x + 4 = x,
এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে তোমার এক্সের দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 1। তার মানে এই পয়েন্টটা এটা হচ্ছে গিয়ে তোমার 1 কমা সামথিং, সামথিংটা আমার লাগবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওটা বের করার দরকার নেই। আর এটা হচ্ছে তোমার 4 কমা সামথিং। আচ্ছা, এই জন্য বললাম যে তোমার এই যে রেখাটা এক্স ইকুয়ালস টু 1, এটা অ্যাকচুয়ালি এই পয়েন্ট দিয়ে পাস করবে, কারণ এই মানে তোমার এই বক্ররেখা মানে এই সরলরেখাটা আর পরাবৃত্তটা অ্যাকচুয়ালি 1 কমা সামথিংয়ে ছেদ করতেছে এবং সেইটা দিয়ে আসলে এটা পাস করছে। তো তোমাকে যেহেতু এরিয়া বের করতে বলছে, তোমার এরিয়া লাগবে এই যে এই পোর্শনটুকুর এরিয়া লাগবে তোমার। তার মানে আমরা যদি আমাদের উপর দিয়ে কার্ভ গেছে, কোনটা উপর দিয়ে কার্ভ গেছে হচ্ছে পরাবৃত্তটা। সো পরাবৃত্তের যেই সমীকরণ ওইটা হবে আমার y1, নিচ দিয়ে গেছে সরল রেখাটা ওইটা হবে আমার y2, এবং আমি নির্দিষ্ট যোগজ করব কত থেকে কত, 1 থেকে 4 পর্যন্ত। এটা করলেই আমার এরিয়াটা চলে আসবে। সো এরিয়া দিস ইজ ইকুয়ালস টু নির্দিষ্ট যোগজ হবে 1 থেকে 4 পর্যন্ত। এক নাম্বার কার্ভ হচ্ছে আমার উপরেরটা, তার মানে হচ্ছে y এর ভ্যালুটা হবে √x মাইনাস y2 মানে হচ্ছে গিয়ে এইটা। তো এইটা হচ্ছে গিয়ে তোমার x মাইনাস 2। এই নির্দিষ্ট যোগজটা করলেই অ্যাকচুয়ালি এরিয়াটা চলে আসবে 1 থেকে 4 √x মাইনাস x প্লাস 2। সো এটা করলে তোমার অ্যাকচুয়ালি আস্তে আস্তে কত, x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর হচ্ছে গিয়ে প্লাস 2x 4 1। সো লিমিট তো সবাই হোপফুলি বসাতে পারবা। তারপর আমি একটু করে দিই, যেহেতু তোমাদের ক্যালকুলেটর নাই। সো ক্যালকুলেটর ছাড়া কীভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, সো 4 যখন আমি বসাবো, এক্সের জায়গায় যখন 4 বসাবো, এটা হচ্ছে গিয়ে হচ্ছে নিচের 3/2টা উল্টায় যে 3/2 হবে। 4 বসাইলে 4-এর পাওয়ার আছে হাফ, তার মানে 2 এর উপর 3, তার মানে হচ্ছে গিয়ে 8। তো এটা হচ্ছে 8 মাইনাস 4 বসাইলে 4 স্কোয়ার বাই 16, তার মানে 8। 4 বসালে 8 মাইনাস 1 বসালে তোমার আসতেছে 2/3 মাইনাস হাফ প্লাস 2। সো এটা হিসাব নিকাশ করতেই পারবা তোমরা। এটা আস্তে আস্তে 16 ডিভাইডেড বাই 3 মাইনাস এখানে 3 দুগুণে 6, তাই না, লসাগু হচ্ছে 6। সো 2 দুগুণে 4 মাইনাস 3 প্লাস 6 দুগুণে 12, 16/3 মাইনাস 6, 12 হচ্ছে 16 মাইনাস 3 মানে হচ্ছে কি 13। সো 6, 16 দুগুণে 32 মাইনাস 13 কত আসে, 32 মাইনাস 13 করলে 12 আর 7, 12 আর 7 19, 19 ডিভাইডেড বাই 6 অ্যান্ড দিস উইল বি ইউর অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো আমরা ইন্টিগ্রেশন অঙ্কটা করে ফেললাম। এটা তো খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। সেটা হচ্ছে লাস্ট সেকেন্ডে সাপোজ এতটুকু গেছে, ডি দূরত্ব গেছে। সো তোমরা জানো যে ডি ইকুয়ালস টু হাফ এফ 2t মাইনাস 1 যদি মুক্তভাবে পড়ে, ঠিক আছে। এবং এই সম্পূর্ণ যে দূরত্বটা, সেই সম্পূর্ণ দূরত্বটা হচ্ছে গিয়ে তোমার এইচ, সম্পূর্ণ দূরত্বটা হচ্ছে গিয়ে তোমার এইচ, বইয়ের অঙ্ক। সো কী বলছে, এইচ অ্যাকচুয়ালি কী হবে বলো তো, যেহেতু এইখানে তোমার ইউ ইকুয়ালস টু 0, আদিবেগ 0, সো এইচ ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়ে তোমার হাফ জি টি স্কোয়ার, মুক্তভাবে যদি পড়ে সম্পূর্ণ ডিস্টেন্সটা। আর তোমার ডি ইকুয়ালস টু কী হবে বলো তো, ডি ইকুয়ালস টু হবে হাফ জি 2t মাইনাস 1। এখন ডি আবার বলে দিছে তোমার, ডি মানে হচ্ছে গিয়ে এই টোটাল উচ্চতা 4/9 অংশ, তার মানে ডি মানে হচ্ছে 4/9 ইন্টু এইচ। সো হাফ জি 2t মাইনাস 1, 4/9, এইচ মানে আবার কি, এইচ মানে হচ্ছে গিয়ে হাফ জি টি স্কোয়ার সমান হাফ জি 2t মাইনাস 1। সো এখান থেকে অ্যাকচুয়ালি তুমি হাফ জি বোথ সাইড থেকে ক্যান্সেল করে দিতে পারো। সো তোমার চলে আসতেছে 4t স্কোয়ার ইকুয়ালস টু 9 দুগুণে 18t মাইনাস 9, 4t স্কোয়ার মাইনাস 18t প্লাস 9 ইকুয়ালস টু 0।
কারণ ঘটনা হচ্ছে এখান থেকে তুমি টি এর ভ্যালু পাবা, এবং টি এর ভ্যালু যদি পাও, টি এর ভ্যালু এটা যদি 1 নম্বর সমীকরণ বসাও, 1 নম্বর সমীকরণে টি এর ভ্যালু বসালে অ্যাকচুয়ালি অ্যান্সার চলে আসবে। টি এর এখান থেকে দুইটা ভ্যালু আসে, যদি আমি জানি যে ক্যালকুলেটর নট অ্যালাউড, এই ক্যালকুলেশনটা তোমাকে একটু মুখে মুখেই করতে হবে বা মাথায় মাথায় একটু করতে হবে দ্বিঘাত সমীকরণের সাহায্যে। টি এর যে দ্বিঘাত সমীকরণটা সেটা আসে হচ্ছে এরকম, 18 প্লাস মাইনাস হচ্ছে গিয়ে তোমার কত, 18 স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 4 গুণন 9 ডিভাইডেড বাই হচ্ছে 2a, তার মানে হচ্ছে গিয়ে 8। সো তুমি হিসাব নিকাশ যদি একটু করো, এটা তোমার অ্যাকচুয়ালি মাথায় মাথায় একটু করতে হবে, এবং এটা করতে হবে, আসলে কিছু করার নেই। 18 প্লাস মাইনাস 18 স্কোয়ার মানে হচ্ছে 324, 4 4 16, 16 9 হচ্ছে গিয়ে তোমার 144। সো 144 ডিভাইডেড বাই 8। সো 18 প্লাস মাইনাস হচ্ছে গিয়ে 324 থেকে যদি 144 বাদ দিই কত হয়, 180। সো 180 ডিভাইডেড বাই 8। 180 মানে আবার কত বলো তো? তোমরা একটা জিনিস জানো, দেখো রুট ওভার 180, আমি যদি 13 বর্গ করি, 13 বর্গ হচ্ছে 169, আর 14 বর্গ করলে 14 বর্গ হচ্ছে 196। তো 180 যেটা, সেটা অ্যাকচুয়ালি 169 এবং 196 মাঝে। তার মানে আমরা বলতে পারি এই ভ্যালুটা কী হবে বলো তো? 13-র চেয়ে বড়, গ্রেটার দেন 13 এবং লেস দেন 14। সো আমরা এটাকে 13.5 ধরে কিন্তু হিসাব নিকাশ করতে পারি। 18 প্লাস মাইনাস 13.5 ডিভাইডেড বাই 8। সো এইভাবে তুমি হিসাব নিকাশ করে একটা ভ্যালু পাবা, ঠিক আছে? এবং ওই ভ্যালুটা পরবর্তীতে তুমি কী করবা, এইচের জায়গায় বসাবে, এইচ ইকুয়ালস টু হাফ। জি এর ভ্যালুটা তুমি তোমার সুবিধার্থে 10 ধরো। আচ্ছা, ঘটনা হচ্ছে যে দেখো, আমি যদি মাইনাসটা নিই, মাইনাস নিলে কী হচ্ছে, 18 মাইনাস 13, 18 মাইনাস 13 করলে কিন্তু তোমার কত আসতেছে, 6 ডিভাইডেড বাই 8। ভ্যালুটা 1-এর চেয়ে ছোটো আসে, 1-এর চেয়ে ছোটো ভ্যালু আমরা নিব না। তার মানে এখান থেকে প্লাস নিতে হবে, এখান থেকে নিতে হবে কি, প্লাস নিতে হবে। সো প্লাস নিয়ে তুমি কত পাচ্ছ, 18 আর 13 যোগ করলে 31, 31 বাই 8। সো 31 হচ্ছে 3.9-এর মতো একটা ভ্যালু আসবে, 3.9-এর মতো একটা ভ্যালু আসবে, তাই না? সো 3.9-এর মতো একটা ভ্যালু তুমি যদি এখানে বসাও, তাহলে 5 গুণন 4, 4 5 20, 24-এর মতো একটা ভ্যালু আসবে। যাই হোক, এইটা আসলে তোমাকে করতে হবে, অনুমান করে করতে হবে। তোমরা বুঝতে পারতেছো, এটা ক্যালকুলেটর ছাড়া করাটা একটু টাফ হয়ে যাবে, বাট হোয়াট এভার, এইভাবে করতে হবে। তো যাই হোক, আমরা 4টা প্রশ্নই সমাধান করে ফেললাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। অ্যান্ড দিস ইজ আওয়ার ফেসবুক গ্রুপ, চ্যানেলে জয়েন করতে পারো, অ্যান্ড দিস ইজ আওয়ার ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।